নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ফ্লুইড মেকানিক্সের বেসিক কিছু প্যারামিটার সম্পর্কে জানব, যেমন ধরুন ডেনসিটি কাকে বলে, স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক মডিউলাস, কম্প্রেসিবিলিটি, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই, সারফেস টেনশন, ভিসকসিটি, নিউটনিয়ান ল অফ ভিসকসিটি, ক্যাপিলারিটি। আশা করি ভিডিও থেকে আপনারা নতুন কিছু অল্প হলেও জানতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্যার, হোয়াট ডু মিন বাই ফ্লুইড? ফ্লুইড কাকে বলে একদম প্রথম থেকে আসছি, তারপর তো ফ্লুইড মেকানিক্সে ঢুকবো আমরা। না, ফ্লুইড হলো একটা কাইন্ড অফ পদার্থের আর কি একটা ধর্ম বলতে পারেন। আর যেখানে ফ্লুইডকে, এটা যদি ফ্লুইড পার্টিকেল হয়, তাকে যদি কোনো রকমভাবে আপনি যদি শিয়ার স্ট্রেস দেন, হ্যাঁ, হোয়াট ইজ দ্য শিয়ার স্ট্রেস? আগের দিনে আমি পড়িয়েছিলাম। শিয়ার স্ট্রেসটা কি? শিয়ার স্ট্রেস কি বলছে, যখন আমার একটা এরিয়ার সাথে, শিয়ার স্ট্রেস যখন একটা এরিয়ার সাথে ফোর্সটা 180 ডিগ্রিতে কাজ করবে, সেই ফোর্সটাকে বলে শিয়ার ফোর্স, বা সেরকম স্ট্রেস যদি জেনারেট হয় তাকে বলে শিয়ার স্ট্রেস। ঠিক আছে? তো ঠিক তেমন এটা যদি একটা ফ্লুইড পার্টিকেল হয়, এই ফ্লুইড পার্টিকেলের যদি আমি একটা শিয়ার স্ট্রেস বা শিয়ার ফোর্স জেনারেট করি, ফ্লুইড পার্টিকেলগুলো কখনো এদেরকে রেজিস্ট করতে পারে না। এটা খুব ইজিলি কি হয়ে যায় না, ডিফর্ম হয়ে যায়। তাই সেই সমস্ত পার্টিকেল যাদের শিয়ার স্ট্রেস রেজিস্ট করার কোনো রকম ক্ষমতা নেই, এবং সেকেন্ড যারা কন্টিনিউয়াস, যাদেরকে আপনি একটা দুটো তিনটে বলে আপনি আলাদা করতে পারবেন না, সেই সমস্ত ব্যাপারগুলোকে বলা হয় যে ফ্লুইড মেটেরিয়াল, দ্যাট ইজ দ্য কল ইজ ফ্লুইড। এবার আসছি আমরা কথায় ফ্লুইড মেকানিক্স। হোয়াট ডু মিন বাই ফ্লুইড মেকানিক্স? মেকানিক্স মানে কি? মেকানিক্স ব্যাপারটা হলো আমাদের একটা সাবজেক্টের মধ্যে যেখানে আমরা ফোর্সকে কনসেন্ট্রেট করে কাজকর্ম করি। ফোর্সটা কীভাবে কাজ করছে, ফোর্সটা কতটা রেজিস্ট করবে, ফোর্স দিলে তার মোমেন্ট কত হবে, কত কাপেল জেনারেট হবে, সে কীরকমভাবে বিহেভ করবে, বা সে কীরকমভাবে ডিফর্ম হবে। তো এই প্রপার্টিগুলো যে সাবজেক্টের মধ্যে পড়ি, দ্যাট ইজ নোন অ্যাজ আ মেকানিক্স। তো বেসিক্যালি দ্য ফ্লুইড মেকানিক্স গল্পটা কী হলো না, এই ফ্লুইড পার্টিকেলের উপর আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি, তার কেমন বিহেভিয়ার হবে, তার ভিসকসিটি কেমন হবে, তার সারফেস টেনশন কেমন হবে, তার ক্যাপিলারিটি কেমন হবে, বা তার ল্যামিনার প্রপার্টি কেমন হবে, বা সে টার্বুলেন্ট হবে কি না, কত প্রেশার জেনারেট হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা এখানে পড়ি, তাই এটাকে আমরা কি বলে থাকি, ফ্লুইড মেকানিক্স বলে থাকি। তো ফ্লুইড মেকানিক্স শুরু করার আগে আমাদের কিছু বেসিক প্যারামিটার জানতে হয়। তো বেসিক প্যারামিটারগুলো কি ছিল না, বেসিক প্যারামিটার, ফার্স্ট বেসিক প্যারামিটার ছিল ডেনসিটি। ডেনসিটিটা কিন্তু ক্লাস আমরা 7 থেকে পড়ে আসছি। ডেনসিটিকে কি বলা হচ্ছে না স্যার, মাস পার ভলিউম। মানে কোনো একটা পদার্থ তার যদি এটা বি হয়, এটা ডি হয়, এদিকে একটা এইচ হয়, তার যদি ভলিউম যদি ভি ইন্টু ডি ইন্টু এইচ হয়ে থাকে, এবং তার যদি একটা মাস যদি ইকুয়াল টু এম হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি ওই ভলিউমের মধ্যে কতটা মাস আছে। দ্যাট মিনস মাস পার ইউনিট ভলিউমকে বলা হয় যে কি বলা হয়, ডেনসিটি বলা হয়। এরপর আমরা জেনেছিলাম যে ডেনসিটির ইউনিট কি। যেহেতু এটা বেসিক প্যারামিটার পড়ছি, তাই আমরা ইউনিটে জোর দেবো কীভাবে ইউনিট ক্রিয়েট করতে হয়, কারণ ইউনিট আমরা কখনো মনে রাখবো না। যারা মনে রাখেন তারা সুপার জিনিয়াস, বাট আমরা মনে রাখবো না, কারণ আমরা আম আদমি। তো মাস পার ভলিউম, মাসের ইউনিট কি না, মাসের ইউনিট সিজিএস হয় আর এসআইতে, এই দুটোতেই আমি বলছি। মাসের ইউনিট হচ্ছে আমাদের গ্রাম, এসআইতে কেজি। ভলিউমের ইউনিট কি, মিটার কিউব। এটা সিসি হবে বা সেন্টিমিটার কিউব হয়ে যাবে। সেন্টিমিটার কিউবকে অনেকেই সিসি বলা হয়, ঘাবড়ে যাবে না কেউ, আর এটাকে বলে মিটার কিউব। তাহলে আমাদের জানা হয়ে গেল বেসিক প্যারামিটার একটা ডেনসিটি হয়, ডেনসিটি। এবার একটা জিনিস, ডেনসিটির কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। যদি বলা হয় রো ওয়াটার, হ্যাঁ, ডেনসিটিকে রো দিয়ে বলা হয়। রো ওয়াটারের ভ্যালু কত আলামিন? রো ওয়াটারের ভ্যালু কত? 1000 তো। স্যার 1000 কি, আলোকবর্ষ, কিলোমিটার, হ্যান ত্যান, কাউকে বাদ দেওয়া যাবে না। কেউ তো আর বঞ্চিত গোবিন্দ দাস নয়, সবাইকে নিয়ে চলতে হবে। তো জলের ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব অ্যাট 4 ডিগ্রি টেম্পারেচার। এটা সিজিএসে কত হয় না, 1 কেজি পার মিটার কিউব। খুব ভালো কথা। এরপর আমরা জেনেছিলাম কি জেনেছিলাম না, এরপরে জেনেছিলাম স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটির ব্যাপারটা কি, কম্পেয়ার করছি। তো স্পেসিফিক গ্র্যাভিটি হলো দুটো ফ্লুইডকে কম্পেয়ার করব না, কার সাথে কাকে কম্পেয়ার করব
না আননোন ফ্লুইড বাই নোন ফ্লুইড। এবার কথা হলো কি আমরা কম্পেয়ার করব না আননোন ফ্লুইড ডেন্সিটি বাই নোন ফ্লুইড ডেন্সিটি, যেটাকে বলা হয় রো আননোন বাই রো ওয়াটার। এক্স্যাক্টলি, কারণ এটাও গ্রাম পার সিসি, এটাও গ্রাম পার সিসি, সব কেটে গেল। সো জি ইকুয়াল টু রো আননোন বাই রো ওয়াটার, দ্যাট ইজ কল্ড আ স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, এরপর আমরা যেটা জেনেছিলাম দ্যাট ইজ দ্য কম্প্রেসিবিলিটি, বা এখানে অনেকে বলে বাল্ক মডিউলাস। এটা কেউ বলো একজন, হোয়াট ডু ইউ মিন বাই কম্প্রেসিবিলিটি অর হোয়াট ডু ইউ মিন বাই বাল্ক মডিউলাস? কম্প্রেসিবিলিটি মানে আমি কাউকে কম্প্রেস করছি। যদি একটা মেটেরিয়ালের ভলিউম আগে যদি ভি থাকে, তাকে আমরা কম্প্রেস করলাম, তাহলে সে কী হবে, ভলিউমটা আগের থেকে ছোট হয়ে যাবে বা কমে যাবে। তাহলে কম্প্রেসিবিলিটি মানে হলো আপনি একটা ভলিউমকে চেঞ্জ করছেন কতটা প্রেশার দিয়ে। তো বাল্ক মডুলাসকে আগের দিনই বলেছিলাম, বলা হয় প্রেশার বা ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু ভলিউমেট্রিক স্ট্রেন। তো কে ইকুয়াল টু পি বাই ডেল ভি বাই ভি, অনেকে এটাকে ডেল পি বলে। আর এই কে যে মানে বাল্ক মডিউলাস, কে ইকুয়াল টু 1 বাই বিটা, কম্প্রেসিবিলিটিকে বিটা বলে বলা হয়। তাহলে আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু ডিভি বাই ভি বাই ডেল্টা প্রেশার। এটা ডিভি বাই ভি মানে এটা ভলিউমেট্রিক স্ট্রেন, তার ডিভির ইউনিট কী হয়, মিটার কিউব, ভলিউমের ইউনিট কী হয়, মিটার কিউব, কেটে গেল। ডেল্টা পি মানে চেঞ্জ অফ প্রেশার। চেঞ্জ অফ প্রেশার মানে সেটা আলটিমেটলি প্রেশার চেঞ্জ হচ্ছে। প্রেশার মানে কি, ফোর্স পার এরিয়া, ফোর্স মানে কি নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ডেল পি ভ্যালু নিউটন পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ দ্য বিটা। তাহলে বিটা ইকুয়াল টু মিটার স্কোয়ার বাই নিউটন, ব্যাস হয়ে গেল। আর কে এর ইউনিট কি, আমি যেটা আগের দিনই স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ালাম, কে হলো হচ্ছে ডেল পি বাই ডেল ভি বাই ভি। তো ডেল ভি বাই ভিটা ইউনিটলেস, ডেল পির ভ্যালু হলো সেই তার নিউটন পার মিটার স্কোয়ার। তো এই হলো বেসিক্যালি কম্প্রেসিবিলিটি, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব বা জানব সেটা হলো ভিসকসিটি। কীরমভাবে কাজ করে না, আমি যেটা বলেছিলাম সেই স্কুল বাঙ্কের গল্পটা, এই ছেলেটি ধরুন ক্লাস করবে, এই ছেলেটি বলছে যে না ক্লাস আমি করবো না, এই ছেলেটাকে টেনে টেনে নিয়ে হ্যাঁ তোকে ক্লাস করতে হবে। এই ছেলেটি বলছে না আমি ক্লাস করবো না, বাট একে টেনে নিয়ে আসছে। মানে এই ব্যক্তিটা একে বলছে ক্লাস করতে হবে, এই ব্যক্তিটা একে বলছে না ক্লাস আমি করবো না। তো এই যে রেজিস্ট্যান্স হচ্ছে, এই সেম ঘটনাটা সবার মধ্যে কাজ করছে। তো এই যে ফ্লুইডের মধ্যে লেয়ার টু লেয়ার যে রেজিস্ট্যান্স ফোর্সটা কাজ করে, দ্যাট ফেনোমেনন নোন অ্যাজ এ ভিসকসিটি, বা দ্যাট ইজ নোন অ্যাজ এ ভিসকসিটি। তো বেসিক্যালি এটা কি হলো, রেজিস্ট্যান্স ইন ফ্লুইড মিডিয়াম। তাহলে চয়ন ভিসকসিটিকে এক কথায় কি বলে, এক কথায় এটাই বলা যায় যে যখন একটা তরল পদার্থ যখন হচ্ছে ফ্লো করে, সেই ফ্লো করার সময় তার মধ্যে কিছু ঘর্ষণের সৃষ্টি হয় বা বাধার সৃষ্টি হয়। এই ঘর্ষণ বা বাধাকে ফ্লুইড মেকানিক্সের ভাষায় একে ভিসকসিটি বলা হয়। বোঝা গেল? A fluid is flowing, then it face friction in layer wise. That is known as viscosity. ব্যাপারটা বোঝা গেল ভিসকসিটি ব্যাপারটা? নিউটন ল ইন ভিসকসিটি, এটা কি ছিল বলো? এই একটা ফ্লুইড,
পার্টিকেল, এই একটা ফ্লুইড পার্টিকেল, এই একটা ফ্লুইড পার্টিকেল, এই একটা ফ্লুইড পার্টিকেল, এই একটা ফ্লুইড পার্টিকেল। এটা ধরুন টি ইকুয়াল টু 0, এটা ধরুন টি ইকুয়াল টু 1 মিনিট। তো এইটা হলো বেড লেভেল। টি ইকুয়াল টু 1 মিনিটে এই ফ্লুইডটা এইটুকু এসেছে, টি ইকুয়াল 2 মিনিটে এই ফ্লুইডটা এতটা এসেছে, টি ইকুয়াল টু 1 মিনিটে এই ফ্লুইডটা এতটা এসেছে, এ এতটা এসেছে, এ এতটা এসেছে। তাহলে তাই দেখা যাবে টি ইকুয়াল টু 1 মিনিটে প্রত্যেকটা ফ্লুইডটা বিভিন্ন জায়গায় এসে পৌঁছেছে। এখান থেকে নিউটন বলেছিল যে শিয়ার স্ট্রেস that is proportional to rate of shear strain with respect to depth। মানে এটা যদি ডেপথ হয়, ডি ডেপথ হয়, আমি যত নিচে যাব ফ্লুইডের মধ্যে শিয়ার স্ট্রেস তত বাড়ছে। শিয়ার স্ট্রেস বাড়ছে বলে নিচের ফ্লুইডগুলো কম যাচ্ছে, আর উপরে শিয়ার স্ট্রেস নেই বললে ফ্লুইডটা এত দূর আসছে। আর আমরা লিখতে পারি এখান থেকে এই রেট অফ শিয়ার স্ট্রেন উইথ রেসপেক্ট টু ডেপথকে বলা হয় ইউ বাই ওয়াই, বা যারা বিটেকের স্টুডেন্ট তাদের জন্য ডি ইউ বাই ডি ওয়াই। তো নিউটন কি বলছেন, টাউ দ্যাট ইজ প্রপোর্শনাল টু মিউ, দ্যাট ইজ প্রপোর্শনাল টু tau that is equal proportion to du by dy। আমরা যখন প্রপোর্শনাল সাইনটা তুলে দেবো তখন লিখতে পারি টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। এই মিউটাকে বলা হয় ভিসকসিটি, বা অনেকে এটাকে বলে ডাইনামিক ভিসকসিটি। এখান থেকে খুব ফেভারিট একটা কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মিউ? টাউ ইকুয়াল টু মিউ ইউ বাই ওয়াই। তা ইউটা কি? ভেলোসিটি। ভেলোসিটির ইউনিট হয় মিটার পার সেকেন্ড, ওয়াইয়ের ইউনিট হয় মিটার, আর টাওয়ের ইউনিট কি হয়? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে মিটার মিটার কেটে গেল, তাহলে মিউ ইকুয়াল টু কি পড়ে রইল? নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। দ্যাট ইজ দ্য সিজিএসএ। আর এসআই দ্যাট ইজ দ্য এসআইতে। আর সিজিএসএ কি হয় না ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট ইজ কল্ড সিজিএসএ। এবার বলা হয় কাইনামেটিক ভিসকসিটি। কাইনামেটিক ভিসকসিটি জিনিসটা কি না? কাইনামেটিক ভিসকসিটি হলো রেশিও অফ ডাইনামিক ভিসকসিটি and density of fluid। চয়ন জাস্ট উল্টো বলেছে। তাই নিউ ইকুয়াল টু লিখতে পারি মিউ বাই রো। তাহলে এখান থেকে আমরা যদি ইউনিট বার করতে চাই তাহলে কীভাবে ইউনিট বার করবো? না মিউ এর ইউনিট কি? মিউ এর ইউনিট ছিল নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আর রোর ইউনিট কি? কেজি পার মিটার কিউব। তাহলে এখানে নিউটন একটা হচ্ছে কমপ্লেক্স, মানে নিউটনকে ভাঙা যায় আবার ফার্দার। তা নিউটনকে ভাঙলে কি হয়? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড বাই মিটার স্কোয়ার ইন্টু কেজি পার মিটার কিউব। মিটার স্কোয়ার আর মিটার কিউবকে কেটে একটা মিটার রইল, এখান থেকে সেকেন্ড আর সেকেন্ড কেটে গেল, কেজি কেজি কেটে আউট হয়ে গেল, তাহলে পড়ে রইল কে না মিটার স্কোয়ার, একটা মিটার দুটো মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর না হলে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। দ্যাটস ইট। তো এই ছিল হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি।
এবার যেটা হলো সেটাকে বলা হয় সারফেস টেনশন। এটা একটা পাত্র, এই পাত্রে এই অবধি জল আছে, ভালো করে শুনুন। যখনই কোনো একটা ফ্লুইড অপর একটা ফ্লুইড বা গ্যাসের সংস্পর্শে আসে, তাদেরকে ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য সারফেস জুড়ে একটা টেনশন ফোর্স জেনারেট হয়। সারফেস জুড়ে একটা টেনশন ফোর্স জেনারেট হয়, যেটাকে বলা হয় আপনার সারফেস টেনশন, যার ইউনিট হলো নিউটন পার মিটার। এবার আপনি বলবেন যে স্যার ঠিক আছে, আমি মানলাম আপনার কথা, কিন্তু আপনাকে বলুন জলের উপরে, জলের নিচে এক জল আছে, দুইটা কি লিখলেন? না স্যার, এখানে যে এয়ার আছে, তো এয়ার কি চাইবে? জলকে কম্প্রেস করতে চাইবে। কখনো কি দেখেছো জল কম্প্রেস হয়ে যায়? কখনো দেখেছো যে পুকুরে জলটা হঠাৎ করে কম্প্রেস হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, একমাত্র ভূমিকম্প বাদ দিয়ে? তখন কি করে, এখানে সারফেস টেনশন জেনারেট হয়, যার ফলে এয়ার ওকে যে ফোর্স দিয়ে রেজিস্ট করে, মানে যে ফোর্স দেয় ওরও সে সেম ফোর্স দিয়ে রেজিস্ট করে ব্যাপারটাকে করে, এখানে একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়, যেটা সারফেস টেনশন নামে পরিচিত। তো এই সারফেস টেনশনের তিনটে আপনার কেস ছিল। কি কেস ছিল? একটা কেস ছিল ড্রপলেট, সারফেস টেনশন অফ ড্রপলেট। একটা ছিল সারফেস টেনশন অফ বাবল, আর একটা ছিল সারফেস টেনশন ফর ওয়াটার জেট। এই তিনটে কেস ছিল। একটা ড্রপলেট আছে, তাতে সারফেস টেনশন কত হবে? একটা ধরুন বাবলস আছে, হলো বাবলস, তার মধ্যে সারফেস টেনশন কত হবে? আর একটা আছে জেট। মানে এটা এখন মনে হতেই পারে যে স্যার এটা হয় কি করে? এটা যদি ড্রপলেট হয়ে থাকে, আমি ড্রপলেটটাকে কি করব? ড্রপলেটটাকে আমি জাস্ট ভেঙে দেবো, বা মাঝখান থেকে আমি এটাকে কেটে দেবো। তা কেমন দেখতে হবে? ড্রপলেটটাকে কিছুটা এরকম দেখতে হবে। ছবিটা দেখ, বোঝা যাচ্ছে তো ছবিটা? একবার হ্যাঁ কি না বলুন। তাহলে এই ড্রপলেটের মাঝখান থেকে কে কাজ করবে? না পি প্রেশার কাজ করবে। মাঝখান থেকে পি প্রেশার কাজ করবে, সেটাকে রেজিস্ট কারা করবে? সেটাকে রেজিস্ট করবে এই ড্রপলেটের সারফেস টেনশন, প্রত্যেকটা পদে পদে রেজিস্ট করবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রেজিস্ট করবে। তো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কাকে বলে? না আমার নেট ফোর্সকে জিরো হতে হয়। তা নেট ফোর্স জিরো মানে কি? এই প্রেশারের জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা ইকুয়াল টু এর জন্য যেটা কাজ করছে, এই পি ফোর্সের জন্য ফোর্সটা আর সারফেস টেনশন ফোর্সটা ইকুয়াল হলে এরা হচ্ছে বাবেলটা বাস্ট করে যাবে। তো তাহলে আমি লিখতে পারি ফোর্স ডিউ টু external pressure that is equal to force due to surface tension। তাহলে আমাকে একটা কথা বলুন, এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে পি, এই ফোর্স মানে কি লিখতে পারি? লিখতে পারি যে স্ট্রেস ইন্টু এরিয়া। লিখতে পারি স্ট্রেস, ধরুন যদি এটাকে আমি এফ করে দিলাম, স্ট্রেসকে যদি পি করে দিই, স্ট্রেস ইন্টু এরিয়া, পি ইন্টু এরিয়া। আর সারফেস এরিয়া কি? সারফেস ফোর্স ডিউ টু সারফেস টেনশন মানে কি? এই সারফেস টেনশন সিগমা ইন্টু এই এরিয়াটা, মানে সার্কামফারেন্সিয়াল। সার্কামফারেন্সিয়াল এরিয়া মানে চয়ন পরিধি। বৃত্তের পরিধি কত হয়? একটা বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। তাহলে এই প্রেশারটা কোথায় কাজ করছে? না বৃত্তের ক্ষেত্রফলের উপর কাজ করছে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি পি ইন্টু পাই আর স্কোয়ার।
আর এই সারফেস টেনশনটা কোথায় কাজ করছে না পরিধি বরাবর কাজ করছে। পরিধি বরাবর কাজ করলে কত হবে 2πr হবে। ঠিক, তাহলে পাই গেল কেটে আমার, এখান থেকে আর এখান থেকে এটা কেটে গেল। তাহলে লিখতে পারি সিগমা সমান লিখতে পারি বা পি সমান লিখতে পারি 2 সিগমা বাই আর। এটা হলো আর দিয়ে। এখন যদি আমি ডি এর টার্মে লিখি কি হবে, ডি মানে ডায়ামিটার, ডায়ামিটার সমান 2r, তাহলে আর ইকুয়াল টু কত হবে d/2, তাহলে 4 সিগমা বাই ডি। পি ইকুয়াল টু 4 সিগমা বাই ডি। দেখো এই ডেরিভেশনটা বোঝা গেল। বাবলস কি হয়, হলো হয়। এ দেখতে কেমন হয়, ভিতর থেকে তুমি যদি দেখো এই ছবিটা যে আমি এঁকেছিলাম বাবলকে এরকম টাইপের দেখতে হয়। একটা ফোর্স তো একটা পি ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে, আর সারফেস টেনশন কীভাবে অ্যাপ্লাই হচ্ছে না এই এরিয়া থেকে অ্যাপ্লাই হচ্ছে, এইখান থেকে অ্যাপ্লাই হচ্ছে, মানে ছোটো মানে ভিতরের ছোট্ট বৃত্ত থেকেও অ্যাপ্লাই হচ্ছে সারফেস টেনশন, এবং বাইরের থেকেও অ্যাপ্লাই হচ্ছে। তাই এর জন্য একটা সারফেস টেনশন, এর জন্য একটা সারফেস টেনশন, তাই 2 গুণ হয়ে যায়। এই জন্য এটাকে এরকম অর্ডারে সাজানো হয়েছে 4 সিগমা বাই ডি, তার সাথে তুমি যদি 2 গুণ করে দাও হয়ে যাবে 8 সিগমা বাই ডি। আর এটার ক্ষেত্রে কি হয় না, যখনই একটা পাইপ থেকে জল বের করা হয়, জলটা কীরকমভাবে পড়ে, রেক্ট্যাঙ্গুলার আকারে পড়ে, তাই সারফেস টেনশনগুলো এই বরাবর কাজ করে। তো এখানে তো একটা, এখানে কি আছে, এখানে একটা তোমার ওই রেক্ট্যাঙ্গুলার ফিগার, তাই এখানে হচ্ছে এই একদিকে সারফেস টেনশন, এই একদিকে সারফেস টেনশন 1 2, তাই এখানে 2 হলো। এবার বোঝা গেল 4 8 2 কেন হয়। এরপর যেটা আমরা শিখেছিলাম দ্যাট ইজ দ্য ক্যাপিলারি বা ক্যাপিলারিটি বলা হয়। এই ক্যাপিলারি জিনিসটা কি, এই ধরুন একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কি আছে, যে কোনো ফ্লুইড, যখনই আপনি কোনো একটা টিউবকে যখন ইনসার্ট করবেন, ইনসার্ট করলে কি হচ্ছে না, ইনসার্ট করলে ফ্লুইডগুলো আস্তে আস্তে উপরে উঠতে থাকছে। এই যে ফ্লুইডটা উপরে উঠলো, এই ঘটনাটাকে বলা হয় ক্যাপিলারিটি, আর এই হাইটটাকে বলা হয় হাইট অফ ক্যাপিলারিটি। তো এটাকে খুব ম্যাক্রো করে দেখলে কি হয় না, জলটা এইরকমভাবে ওঠে। যখনই এরকমভাবে ওঠে তখন সারফেস টেনশনটা ঠিক এরকমভাবে কাজ করে। এটা যখনই একটা থিটা অ্যাঙ্গেলে কাজ করে তখন এটা এদিকে এটা থিটাভাবে কাজ করতে পারে, নয় এদিকে থিটা হিসেবে কাজ করতে পারে, যে যেমনভাবে ধরতে পারে। তো যে বই যেমনভাবে করে আর কি, সেটা হলো থিটাটা এইটা ধরা হয়, এটাকে থিটা ধরা হয় না। তাহলে যেহেতু এটা থিটা হয়, তাহলে এদিকটা হয়ে গেল টি সাইন থিটা, আর উপরেরটা টি কস থিটা। আর জলের এইটা তো আমরা পাশ থেকে দেখছি, উপর থেকে কেমন হবে, এরকম দেখতে লাগবে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কে কাজ করছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কাজ করছে টি কস থিটা। তাহলে একটা পয়েন্ট থেকে টি কস থিটা কাজ করে, সব পয়েন্ট থেকে কত কাজ করবে না টি কস থিটা ইন্টু পাই ডি, কারণ বৃত্তের পরিধির একটা পয়েন্টে টি কস থিটা ইউজ হচ্ছে বা অ্যাক্টিং করছে, তাই গোটা পরিধি বরাবর কত ইউজ হবে না টি কস থিটা ইন্টু পাই ডি। নিচে কে আছে, নিচে হচ্ছে জলের ওয়েট কাজ করছে এমজি, তাহলে নিশ্চয়ই এই ফোর্সটা কার সাথে সমান হবে, এমজির সাথে সমান হবে। তো টি কস থিটা পাই ডি, সেটাকে লিখতে পারি আমরা কীভাবে লিখতে পারি, সেটাকে লিখতে পারি রো ইন্টু ভি ইন্টু জি। তো টি কস থিটা পাই ডি ইকুয়াল টু রো, ভিকে আমি লিখতে পারি এরিয়া মানে কি π/4 ডি স্কোয়ার ইন্টু এইচ ইন্টু জি। পাই কেটে গেল, ডি একটা ডি কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল লিখতে পারি 4 টাউ কস থিটা বাই, নিচে কারা আসবে রো জি ডি। এখান থেকে আমরা ক্যাপিলারিটি ফর্মুলা পেয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যতগুলো লাইক করবেন ততগুলো আমি বুঝবো, ততজনকে আমি নতুন কিছু জিনিস শেখাতে পেরেছি। বন্ধুদের সাথে শেয়ার করবেন, যতগুলো শেয়ার হবে আমি বুঝবো আমি ততজনকে একটু হলেও সাহায্য করতে পারছি। আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং
বেল আইকনকে প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।